বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয় জয়ের গল্প আজকে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমাদের সামনে অতিথি হিসেবে আছেন আরমিন নাহার, খুলনা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ইউটিউব চ্যানেলের পাবলিক বিশ্ববিদ্যালয় জয়ের গল্প দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের এই পর্বের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন নাহার এবং আমি উপস্থাপক হিসেবে রয়েছি মোহাম্মদ আইনুল ইসলাম, অ্যাডভান্স একাডেমি পরিচালক। আমাদের সামনে অতিথি হিসেবে যে আরমিন নাহার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। অ্যাডভান্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরমিন নাহার, আপনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, যেটি গুচ্ছের, আমরা জানি প্রত্যেকে যে গুচ্ছ থেকে আপনি গুচ্ছের মধ্যে এটা ইয়ে করছে, তো যেটি গুচ্ছের মধ্যে র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে, এটা সকলেরই জানা। আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যতটা আসলে সহজ ততটাই আবার কঠিন, যদি না শিক্ষার্থীদের প্রস্তুতি হয় গোছানো। নিশ্চয়ই আপনি অনেক পরিশ্রম, ত্যাগ ও আপনার যে মেধার মাধ্যমে এখানে চান্স পেয়েছেন। তো আমাদের দর্শকদের অনুপ্রাণিত করার জন্য আপনার ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি, অভিজ্ঞতা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু শুনবো, যা দর্শকদের কাছে যেটি একটু অনুপ্রাণিত হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে চাই আমাদের অতিথির কাছে যে আপনার শিক্ষা জীবনের রুটিনটা আসলে কেমন ছিল? ধন্যবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। এখানে হচ্ছে হাজার হাজার স্টুডেন্টরা পরীক্ষা দেয়। উম, সবাই অনেক পরিশ্রম করে, কিন্তু সবার ভাগ্যে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় হয় না। ভাগ্যও লাগে, আবার পরিশ্রমও লাগে। আমি আমার পড়াশোনাটা যেভাবে করেছিলাম, আমি রুটিন লিখে লিখে কখনো করিনি। আমার মানে মনের মধ্যে আর কি যে সাবজেক্ট পড়তে প্রথমত ভালো লাগতো, বা যে সাবজেক্টটা একটু আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, আমি ওই সাবজেক্টটা বেশি পড়তাম। আহ এভাবে আর কি পড়ছি। আচ্ছা, তার মানে আমরা জানি যে অধ্যবসায়ের মধ্যে আসলে একটা রুটিন, হ্যাঁ, প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা হ্যাঁ, রুটিন। তো আপনার রুটিনটা আসলে অনেকেই করে কি দেখা যাচ্ছে যে তার রুটিনটা সুন্দর করে লিখে কোথাও হ্যাঁ, আপনার ওইভাবে লিখে মানে টাঙ্গানো থাকে। টাঙ্গায় রেখে সুন্দরভাবে ওই রুটিন অনুযায়ী ইয়ে করে। কিন্তু আপনার রুটিনটা আপনি এভাবে নিয়েছিলেন যে আপনার যে সাবজেক্ট গুলো বা বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আপনাকে কঠিন মনে হয়েছিল হ্যাঁ, বা যেগুলো এখনো সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট হয়নি। হয়নি, সেভাবেই সেই সাবজেক্ট গুলো আপনি কমপ্লিট করার জন্য ওই রুটিন হিসেবে আপনার মন থেকে ওইভাবে হ্যাঁ, নিয়েছিলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো জানতে চাচ্ছি যে ভর্তি পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? আপনার এই আপনি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আপনি ভর্তি হয়েছেন, তো এটা তো অবশ্যই আপনার আগে একটা প্রস্তুতি ছিল। তো এটার প্রস্তুতিটা আপনার কেমন ছিল বা কিভাবে আপনি নিয়েছিলেন? প্রস্তুতি হচ্ছে আমি যখন হচ্ছে ইন্টারে পড়ি, ইন্টার পড়া অবস্থায় হচ্ছে বাংলা আর ইংলিশটা আমি অনেক ভালো করে পড়তাম, যেহেতু বাংলা ইংলিশটা আমি যেহেতু মানবিকের স্টুডেন্ট, বাংলা ইংলিশ আমাদের বোর্ড বই থেকেই বেশি আসে। তো বোর্ড বইয়ের হচ্ছে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, গল্পের একদম ভিতর থেকে কোশ্চেন করানো হয়। তো আমি এভাবে পড়ছিলাম আর কি। বোর্ড বইটা বিশেষ করে ভালো করে ভেবে ও পড়ছি, আচ্ছা, আচ্ছা। ইংলিশ আর বাংলা। ও, তাহলে এখানে এটাও আমরা যেটা আপনার কাছ থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আপনার ওরা বিভিন্ন ধরনের গাইড গুলো ফলো করে প্রথমে বিভিন্ন আবার শর্ট যে ইয়াগুলো পাওয়া যায়, সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায়, এগুলো দেখা যাচ্ছে বেশি তারা ইয়া করে। কিন্তু আপনার দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে যেটা বোঝানো যাচ্ছে যে আসলে বোর্ড বইটা যদি কোনো স্টুডেন্ট হ্যাঁ, ভালোভাবে ফলো করে, খুব মনোযোগ দিয়ে পড়ালেখা বোর্ড বইটাই তাহলে পড়ে, ওটা হচ্ছে ওই অ্যাডমিশন টাইমেও অনেকটা এগিয়ে থাকা যায়। এগিয়ে থাকা যাবে। ধন্যবাদ আপনাকে। তো এখানে আপনার মতে যে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মানে আমরা যে স্টুডেন্ট ছাত্রছাত্রী যে ভর্তি পরীক্ষা দিতে যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি আপনার কাছে দাঁড়াচ্ছে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অধ্যবসায়। মানে লেগে থাকতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। মানে আবার অনেকের পড়াশোনা ধরুন যেমন হচ্ছে আমি রাত জেগে কখনো পড়াশোনা করিনি এডমিশন টাইমেও, যে আমার 11টা 12টা হলে আমি ঘুম, রাত জেগে পড়াশোনা করাটার আমার অভ্যাস নেই। এটা হচ্ছে যার যার, অনেকে আছে রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসে, আবার অনেকে হচ্ছে ফজরে পড়তে ভালোবাসে, আচ্ছা, আচ্ছা। দিনে পড়তে ভালোবাসে। তো আমি হচ্ছে ওই 11টা 12টার মধ্যে ঘুমাইতাম আর ভোরে উঠতাম। আর লেগে থাকতে হবে। আবার হচ্ছে না পারলে মানে অনেক ফ্রেন্ডরা দেখতেছি মানে অনেক পরীক্ষা হয় যে ভালোভাবে করতেছে, আমি কেন জানি পাইছি না, তার মধ্যে যে হতাশ হয়ে থাকা লাগবে তা না, চেষ্টা চালিয়ে যেতে হবে।
আচ্ছা, আচ্ছা। তাহলে আসলে আমরা ভর্তি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কখনো হাল ছাড়তে হবে না। চেষ্টা থাকতে হবে এবং হচ্ছে যে আ যে আপনি যেটা বললেন অধ্যবসায়ের একটু কথা বলা আছে। আসলে রুটিনটা মানে কেউ যেমন হচ্ছে যে আপনি বললেন যে আমি হুম, বেশি রাত গভীর রাত পর্যন্ত পড়ালেখা করি না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে অনেক সময় সারাদিন সারারাত পড়ালেখা করেও মানে কোথাও চান্স পাচ্ছে না বা ভালো কিছু কোথাও ইয়ে করতে পারতেছে না। তো আসলে এমনটা নয়। হুম? সারাদিন সারারাত পড়তে হবে না মানে যেটা যে যেটা সময় পড়বেন পড়লে মনোযোগ দিয়ে একটু মনোযোগ পড়লে সহকারে পড়লে আমার পড়লে মনে হয় না যে সারাদিন সারারাত হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। থ্যাংক পড়ার ইউ। আচ্ছা এখানে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য জিপিএ আসলে কতটুকু তার গুরুত্বপূর্ণ অবদান রাখে আরকি? জিপিএ জিপিএ থাকলে মোটামুটি ভালো, কিন্তু যে জিপিএ খারাপ জন্য যে হতাশ হয়ে থাকবো, মোটামুটি একটা অ্যাপ্লিকেশন করার মতো একটা সিভি থাকলেই আমার মতে ভালো হবে। আর একদম তো আর জিপিএ খারাপ করা যাবে না, চেষ্টা রাখতে হবে আমাদের যেন ভালো হয়। আর যদিও কখনো ভাগ্যে না হয়ে যায়, কিন্তু তার জন্য হতাশ হওয়ার কিছু নাই। মোটামুটি অ্যাপ্লিকেশন করার মতো সিভিটা থাকলেই আচ্ছা, জিপিএটা হচ্ছে রিকোয়ারমেন্ট পূরণ করে। আসলে জিপিএ এর যে খুব দরকার এডমিশন টাইমে তা কিন্তু না, ঠিক 0%। অনেকে আছে যে হাই সিজি গোল্ডেন এ প্লাস পেয়েও চান্স পায় না, অনেকে হচ্ছে 3 পয়েন্ট মোটামুটি একটা আর কি অ্যাপ্লিকেশন করার মতো হলেও চান্স পেয়ে যায়, এটা আমি দেখছি, আমার ফ্রেন্ডের মধ্যে অনেক আমি দেখেছি। আচ্ছা, আচ্ছা। তো আসলে আমরা এটাও বুঝতে পারলাম যে অনেক শিক্ষার্থী আছে যে দেখা যাচ্ছে যে সে বলল যে আমার এসএসসি 3 পয়েন্ট পেয়েছি বা 3 পয়েন্ট সামথিং পেয়েছি। আবার হচ্ছে যে ইন্টারে বা এইচএসসি তে আমি এ প্লাস পেয়েছি। আসলে আমার দ্বারা মানে ভার্সিটি সম্ভব না। না, এইরকম বেশ এটা কিছু এটা মন্তব্য কখনোই ভাবা যাবে এটা না। কখনোই ভাবা আমার যাবে আশেপাশে না। অনেক ফ্রেন্ডদেরকেই দেখেছি, এবং আমারই তো ছিল না, আমার হচ্ছে এসএসসি তে 4.94 ছিল। আচ্ছা, এবং হচ্ছে তো আমিও প্রথমত হতাশ ছিলাম যে না, আমার মনে হয় আমার দ্বারা পাবলিক ভার্সিটি হবে না। আচ্ছা, আচ্ছা। তবু আমি হাল ছাড়ি নাই যে ইনশাল্লাহ আমি চান্স পেয়ে দেখাবো, ইনশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা। তো সুপ্রিয় দর্শক আসলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটাই কথায় দাঁড়াচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে হবে এবং আমরা কখনো আমাদের জীবনের যে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে বা আমার যে স্বপ্নটা আছে এটা কখনো হাল ছাড়া যাবে না। আচ্ছা এখানে আমি আরেকটা আপনার কাছে জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এই আপনার শিক্ষা জীবনটা যেটা এসএসসি এবং এইচএসসি যে শিক্ষা জীবনের তো এতে আপনার পরিবারের কতটুকু আপনাকে সাপোর্ট তারা দিয়েছিল বা কতটুকু আপনি পরিবার থেকে সাপোর্ট পেয়েছিলেন? আসলে হচ্ছে আমার বাবা মানে নিজের নাম লেখা ছাড়া আর কিন্তু কিছু করে না, আচ্ছা, আচ্ছা। কিন্তু তার ইচ্ছা ছিল তার মেয়েকে পড়াশোনা করা। আচ্ছা। আম্মু, আব্বু, ভাই মানে এদের হচ্ছে ইচ্ছা যে আমার পড়াশোনা করাবে। তো আমি ছোট থেকেই ছিলাম আর কি, মোটামুটি আমি একটু স্টুডেন্ট ছিলাম। তো তখন থেকেই হচ্ছে পড়াশোনার প্রতি আমার বেশি আগ্রহ দেখে আহ, যে হচ্ছে আমার বাবা মা তো শিক্ষিত না, কিন্তু কখনো হচ্ছে আমার পড়াশোনার খরচ বা হচ্ছে যখনই যা কিছু দরকার আমার দিছে। বিশেষ করে আমার আম্মু বেশি সাপোর্ট। আচ্ছা, যখন আমি হচ্ছে হতাশ হয়ে থাকি, আম্মু আমাকে অনেক ইন্সপায়ার করে। আবার যদি আমি হতাশ হয়ে, আমি বলি যে একবার না পেলে দেখো শতবার। যাক সুন্দর কথা। এই হবে সব থেকে বেশি আমার আম্মু সাপোর্ট ছিল। তো এসএসসি তে যখন হচ্ছে এসএসসি দিলাম, আমার হচ্ছে রেজাল্ট জিপিএ 5 না আসার কারণে আর কি মন খারাপ ছিল। আচ্ছা, তারপর আমি এসএসসি তে সায়েন্সে ছিলাম, কিন্তু পরে আর হচ্ছে ইন্টারে সায়েন্স নেইনি এই মন খারাপ হওয়ার কারণে। আচ্ছা, পরে হচ্ছে ইন্টারে আর্টস নিলাম, আর্টস নেওয়ার পরে হচ্ছে মন খারাপ যে আসলে কি হবে আর্টস নিয়ে। আচ্ছা, আচ্ছা। তারপর আল্লাহর রহমতে আর্টস থেকেই পরীক্ষা দিলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পাইলাম। আচ্ছা। তো আসলে আমরা আমরা এটাও লক্ষ্য করি বা দেখতে পাই অনেক পরিবারটা আসলে অনেকে এটা মুখ্য ভূমিকা রাখা উচিত। পরিবার যদি একটা মানে অভিভাবক যারা আছেন তারা হচ্ছে যে যদি ওই সন্তানটাকে যে আমার জীবনে কি হয়েছে বা কি হয়েছে বা আমি কি হইতে পেরেছি আমরা এটাও যে লক্ষ্য করতে পেরেছি যে দেখা যাচ্ছে যে একটা রিক্সা চালক সে রিক্সা চালক বা দিনমজুর যে কিছু মানুষ আছে সে তার চিন্তা এটাই ছিল যে আমি রিক্সা চালাই তাতে কি সমস্যা কি তবে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব আসলে প্রত্যেকটা পরিবারের এরকম একটা লক্ষ্য স্থির থাকা উচিত যে তার সন্তানের ভবিষ্যৎ তার সম্পদ যদি বলা যায় যে আসলে একটা মানুষের অনেক সম্পদ থাকলেই কিন্তু সে ধনী নয় যদি সে ওই সম্পদ বলতে তার সন্তানকে সম্পদ করে নেয় তাহলে আমরা ওই ব্যক্তিটাকে ধনী মনে করব আচ্ছা তো আরমিন নাহার এখানে আমার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কোনো ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং এ ভর্তি ছিলেন হ্যাঁ, আমি কোচিং এ ভর্তি ছিলাম।
ফোকাসে কোচিং করছিলাম। আচ্ছা। ভর্তি ছিলাম কারণ হচ্ছে আমার আবার অভ্যাস হচ্ছে অনেকের মাঝে একটু পড়াশোনা, অনেকের মাঝে পড়াশোনা করলে আর কি যদি হচ্ছে আমি কম পাই ওর একটু বেশি পাইলো এই দেখে আমার একটা নিজের মধ্যে কম্পিটিশন তৈরি হয় যে না আচ্ছা, ওকে আচ্ছা, আমার ওর থেকে বেশি পাইতে হবে, এই আচ্ছা, কারণে আচ্ছা। আর কি কোচিং এ ভর্তি ছিলাম। তো আপনার মতে আসলে এই যে কোচিং ভর্তি হওয়াটা এটা কতটুকু আপনি আপনার মানে লাভবান বলেন বা সফলতা মনে করতেছেন যে আসলে কোচিং এ ভর্তি হয়ে আমি অনেক দূর গ্যাপ আমার পূরণ হয়েছে বা আসলে কোচিং এ এগুলো তো হচ্ছে কোচিং এ ভর্তি হওয়ার লাভবান, আমার লাভবান বলতে আমি শুধু ওইটুকুই পাইছি যে হচ্ছে ওই ফ্রেন্ডটা বেশি পাইলো আমি কেন কম কম্পিটিশনের পাইলাম। মধ্যে একটা হ্যাঁ লড়াই কিন্তু চলে। পড়াশোনা তো আমার নিজেকেই করতে হবে, কোচিং মাস্টার বা যাই হোক প্রাইভেট মাস্টার তো আর খাওয়াই দিবে না হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, আচ্ছা। তো এখানে এই ভর্তি পরীক্ষা যখন আপনি দিতে যান, আসলে আপনার সেই মুহূর্তটা এবং যখন আপনি হাতে একটা প্রশ্ন পাইলেন, সেই প্রশ্ন পাওয়ার মুহূর্তটা আসলে সেই মুহূর্তে একটা অনুভূতি সৃষ্টি হয়। তো এটা আসলে আপনার কেমন ছিল অনুভূতিটা? আসলে পরীক্ষা যখন দিতে যাই মানে আনন্দও কাজ করে আবার ভয়ও কাজ করে যে হচ্ছে 2-3 মাসের প্রিপারেশনের ফলাফল ওই কোশ্চেনটার মধ্যেই আছে। তো হচ্ছে এতদিন যে পরিশ্রমটা করছি আজকেই সেটার হচ্ছে পরীক্ষা, তো মনের ভিতরে তো ভয় কাজ করবেই, আবার একটু ভালো লাগাও কাজ করে যে না যাই পরীক্ষাটা তো দিব। তো যখন হচ্ছে কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটা হাতে পাইছি, তো নিজেকে আর অত মানে হতাশ করিনি কারণ আমার আমার একবার হতাশার মধ্যে থাকলে পরীক্ষা খারাপ হয়ে যায়, আচ্ছা, মানে আচ্ছা, জানা আচ্ছা, জিনিসও আমি ভুল করে থাকি। আচ্ছা। তো এই কারণে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কোশ্চেন করছি দিছি, মানে নিজেকে মনে করছি এটা আমার স্কুল বা কলেজ। হ্যাঁ এইভাবেই আর কি ধন্যবাদ। কোশ্চেন আসলে করি। আপনার একটা কথা আমার যা মনে পড়লো সেটা আমার জীবনে এরকম আমি পেয়েছিলাম। আনন্দের কথাটা আপনি বলেছিলেন। হুম, আসলে অনেকে আছে, অনেক ছাত্রছাত্রী আছে যে ও তার প্রিপারেশন কতটুকু ভালো হ্যাঁ কি হ্যাঁ মন্দ সেটা সে জাজ করে না। সে এতটুকুই বোঝে না আমি ভার্সিটি পরীক্ষা একটা দিতে হ্যাঁ যাচ্ছি দিছিল। বা আমি ভার্সিটি পরীক্ষা দিব। অনেকে আমাকে দেখে বলবে এই ভার্সিটি হুম, পরীক্ষা দিতে যাচ্ছে। এরকম একটা আনন্দ। তো ঠিক ওই আনন্দটা আপনার হ্যাঁ মুহূর্তটা ছিল। কিন্তু আপনি আসলে মানে হচ্ছে যে আপনার প্রশ্ন আপনি টিকবেন কিনা বা হচ্ছে হুম, এরকম কোনো তখন না অনুভূতিতে না কাজ করেনি। আচ্ছা। তো এখানে আপনার এই ভর্তি পরীক্ষার যে চান্স পাওয়ার যে আগ মুহূর্তটা, তারপর পরের মুহূর্তটা আসলে আপনার কিরকম মানে ইয়েটা হলো? আসলে কেমন ছিল? পরের মুহূর্তটা তো হচ্ছে কষ্ট করছি পড়ছি, পরের মুহূর্তে একটা ভালো ফলাফল আসলে তো অবশ্যই যে কেউ অনেক আনন্দে থাকবে। আচ্ছা। যেমন হচ্ছে আমার বাবা মা পরে অনেক খুশি, আমি খুশি, তা আমার মানে খুব ভালো লাগছে যে এত পরিশ্রমের পরে একটা ফলাফল, আচ্ছা। এটা তো যে যে কোনো স্টুডেন্টকেই ভালো লাগার কথা। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমরা যে স্বপ্ন জয়ের কথা বলি, স্বপ্নের কথা বলতেছি। তো এখানে আপনি আমাকে একটু আমার দর্শকের সামনে বলেন। সেটা হচ্ছে যে আপনার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার প্রত্যেকটা ব্যক্তির কিন্তু স্বপ্ন থাকে। হ্যাঁ যেমন আমি আমার শিক্ষা জীবনে আমি ৩ টা জিনিস এবং এখন পর্যন্ত আমি শিক্ষার্থীদেরকে যে কথাটি বলে আসি, সেটা হচ্ছে যে তাদের উদাহরণ দেই ট্রিপল টি। ট্রিপল টি আই মিন ৩ টা টির কথা বলা আছে। আচ্ছা একটা টিতে টাইম, আরেকটা হচ্ছে টেকনিক অ্যান্ড টার্গেট। আই মিন লক্ষ্য। প্রত্যেকটা ব্যক্তির একটা লক্ষ্য থাকা উচিত। তো হ্যাঁ আপনার এই লক্ষ্যটা আসলে কখন থেকে শুরু হয়েছিল বা কখন থেকে আপনি শুরু করে এটা আপনার যাত্রা শুরু করেন? আমার যাত্রা হয় এসএসসি থেকেই। তার আগে আপনার কোনো স্বপ্ন ছিল না? স্বপ্ন যখন তো ছিল ছোটবেলায় স্বপ্ন আর কি সবারই কি থাকে ইংল্যান্ড থেকে ডক্টর, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডক্টর আবারও ছিল। আচ্ছা, আচ্ছা। তো হচ্ছে তারপর যখন হচ্ছে ইন্টারে আমার এসএসসি তে আমার ক্লাস আসলো না, মানে মন খারাপ হওয়ার কারণে আর আমি সায়েন্সের প্রতি আর কোনো আগ্রহ নাই যে না আমি ডক্টরও হবো না আমার কিছু হওয়ার দরকার নাই। আচ্ছা, এমন একটা পরিস্থিতিতে বাসা থেকে বলছিল যে সায়েন্সে পড়, আমি বলবো না আমি পড়বো না, মানে আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে এতটাই মন খারাপ ছিল, আচ্ছা। পড়ছিলাম কষ্ট করেছিলাম তবু হচ্ছে জিপিএটা আসেনি, এই কারণে আর কি যে না স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন এখানে গেছি। এরপরে আপনি আর কোনো স্বপ্ন আপনার মানে বীজ বপন করেননি যে আসলে এরপর আসলে আমার একটা তারপর হচ্ছে ইন্টারে ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছিল, তার স্বপ্ন ইনশাল্লাহ ওখানেও পূরণ হয়েছে কিন্তু হচ্ছে আমি সাবজেক্টটাকে একটু বেশি প্রায়োরিটি দিছি। তার মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হ্যাঁ পেয়েছিলেন? ঢাকা আচ্ছা। রাজশাহী, ঢাকা রাজশাহী। আমি আচ্ছা, হচ্ছে ঢাকা রাজশাহী আর গুচ্ছের মধ্যে পরীক্ষা দিছি। আচ্ছা। তো ঢাকার আপনার কোন সাবজেক্টে আপনি চান্স পেয়েছিলেন? ঢাকা হচ্ছে উর্দু সাবজেক্ট আসছিল, তো আমি হচ্ছে পছন্দ করিনি আসলে ঢাকা ভার্সিটি তো সবারই একটা স্বপ্নের একটি স্বপ্ন ভার্সিটি থাকে, থাকে। আর যেহেতু আমি মানবিকের স্টুডেন্ট
এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা একটু বেশি ছিল। তো হচ্ছে ওই উর্দু সাবজেক্ট আসার কারণে আর যাইনি ওখানে। আচ্ছা, তারপর হচ্ছে গুচ্ছের মধ্যে পরীক্ষা দিয়েছি, গুচ্ছে আমার পজিশন ছিল 1781। আচ্ছা, আর টপ র্যাঙ্কিং খুলনা বিশ্ববিদ্যালয় আমার পছন্দ ছিল। এখানে যেহেতু সেশন জট কম, রাজনীতি মুক্ত, আচ্ছা, আহ, অনেক ঠান্ডা সুন্দর পরিবেশ, আচ্ছা, গবেষণার দিক দিয়েও অনেক এগিয়ে, এই কারণে এখানে চয়েস দিয়েছি আমি সমাজ বিজ্ঞানে পড়তে। আচ্ছা, খুবই ভালো। তো এখন আপনার মতে একজন শিক্ষার্থী মানে কি কোচিং ছাড়াই তার ভার্সিটিতে পড়ার যে স্বপ্ন জয় পূরণ করতে এটা কি পারবে? বা তাদের জন্য মানে আপনার এই মতামতটা কি? আমার মতে এটা হচ্ছে স্টুডেন্ট যার যেটা পড়তে আর কি পছন্দ করে। আমার হচ্ছে অনেকেই হচ্ছে ওই মানে এত মানুষ কোচিং এ তো অনেক স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্টের মাঝে পড়াশোনা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সে নিজে হচ্ছে বাসায় প্রাইভেট টিচার রেখে পড়তে পারে। আবার অনেকে আছে যেমন আমি, যেমন হচ্ছে ওই কম্পিটিশনের মধ্যে পড়তে পছন্দ করি। তো ওটা হচ্ছে যার যার যেটা আর কি যেভাবে আর কি পড়তে পছন্দ, যে কোচিং করা লাগবে যা বা হচ্ছে প্রাইভেট করা লাগবে। তো আমার আপনি আমার দর্শকের সামনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আপনি কিছু একটু পরামর্শ তাদেরকে দিন। আমার মতে হচ্ছে তারা যেকোনো একটা বই কিনবে, বেশি বই কেনার দরকার নাই। যেমন বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মানে এক রাইটারের পড়লে ওই বইটাই যদি ভালোভাবে পড়ে আমার মনে হয় মোটামুটি ওটাতেই শেষ হবে, মানে কমপ্লিট হবে আশা করা যায়। এত বই বই কেনার মানে এক গাদা বই কিনিয়া রেখে দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, আচ্ছা। এর আগে আপনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, বোর্ড বইগুলো এবং যেকোনো বোর্ড একটা বইগুলো রাইটারের ভালো একটা রাইটারের বই নিয়ে যদি সে ওটাই স্টাডি শেষ করে করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো। ভালো রেজাল্ট ভালো জায়গায় সে চান্স পেতে পারে। আচ্ছা। তো এই বর্তমান এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তাদের ভার্সিটি জয়ের লক্ষ্য পূরণের জন্য বলে আপনি মনে করেন? আমার মনে হয় না যে এসএসসি থেকেই ভার্সিটির জন্য একদম প্রিপারেশন করতে হবে। আমার মনে হয় একাডেমিক প্রিপারেশনটা রেখে এসএসসি তে ভালো ফলাফল করে একটা ভালো কলেজে ভর্তি হয়ে ইন্টারেও যে একদম ভার্সিটির জন্য প্রিপারেশন শুরু থেকে নিতে হবে তা কিন্তু নয়। ওই আমি বললাম না হচ্ছে বোর্ড বই ভালোভাবে, যদি হচ্ছে মানবিকের স্টুডেন্ট হয় ওইখানে হচ্ছে ইতিহাস থাকে, ইতিহাস সাবজেক্ট, পরিমিতি সাবজেক্ট, তো এগুলো যদি একটু ভালোভাবে পড়ে মোটামুটি এখানেও কমপ্লিট করা যায়। একাডেমিক আমি মনে করি যে একাডেমিক পড়াশোনাটা ভালোভাবে দেখে তারপর যদি টাইম পায় একটু টুকটাক তার পাশে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নেওয়া ভালো হবে আমার মনে হয় ইন্টার পর্যন্ত। তারপর ইন্টার দেওয়ার পর আর কি পুরো আচ্ছা। আসলে সুপ্রিয় দর্শক আমরা যেটা এখানে আমিন নাহার কাছ থেকে যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আ তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারছি সেটা হচ্ছে অধ্যাবসায় জিনিসটা এই যে একটা মনের মধ্যে আগে আপনাকে আপনার একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে মনের মধ্যে নিয়ে আপনার সেই জীবনের বাস্তব অভিজ্ঞতার দিকে আগানোর জন্য আপনাকে ১ম এই একটা স্বপ্নর দিকে ধাবিত হতে হবে। এই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আরেকটি বিষয় সেটা হচ্ছে পরিবারের কথা আমি এখানে জানতে পেরেছি। পরিবারের একটা মুখ্য ভূমিকা তা পালন করে। এটা মানে আপনার জীবনটা কেমন কিরকম হবে না হবে এটা পরিবারের একটা মস্ত বড় ভূমিকা পালন করে। আর এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে কোনো স্টুডেন্টকে একদম পড়ালেখার বিষয়টা মনোযোগ, তাই না? হ্যাঁ। মনোযোগ দিয়ে সে যদি স্থির করে যে না আমার আসলে এইভাবেই আমি এভাবেই পড়লে এভাবেই আমি যদি পড়াশোনাটা করি তাহলে তুমি মানে প্রত্যেকটা স্টুডেন্ট তার রুটিনটা মনের মধ্যেই সে তৈরি করে নিতে পারে। আচ্ছা। তো এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ফলো করা উচিত। আরেকটা বিষয় সেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যেকোনো জিনিস মানে মাথা ঠান্ডা রেখেই করতে হয়। হ্যাঁ? মাথা ঠান্ডা রেখে করতে হবে এবং হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাগুলো এমন হতে হবে যে না ইনশাআল্লাহ আমি পারবো। কখনো হাল ছাড়া যাবে না। আবার অনেক মনে করি যে ফিনান্সিয়াল ক্রাইসিস এর কারণে পড়াশোনা, আমি মনে করি না এটা হ্যাঁ, গুড। পড়াশোনার সুন্দর একটি জন্য কথা না। আপনি বলেছেন। যেমন হ্যাঁ। হচ্ছে আমি হচ্ছে এডমিশন টাইমে টিউশনি করাইছি আবার এডমিশন পড়াশোনা করছি। হ্যাঁ, হ্যাঁ। আমরা অনেক এই গল্পগুলো অনেক শুনেছি আরকি। যে অনেকে বলে যে আমার বাবা রিক্সা চালক আমি আসলে হ্যাঁ, আমার দ্বারা ভার্সিটি পড়া সম্ভব না বা এটা হচ্ছে যে কখনোই হ্যাঁ, হ্যাঁ। মাথায় আনা যাবে না। আমার বাবা তো আমার ইনকাম আমার টাকা ঠিকমতো নেওয়া যায় না। তবে আমরা অনেক স্টুডেন্ট এরকম অনেক কিছু গল্প শুনেছি। সেটা হচ্ছে যে তারা নিজেও কিছু আ মানে ছোটখাটো প্রাইভেট বা টিচিং হ্যাঁ, এ পড়ে আমি উপার্জন করে তারা তাদের পড়ালেখার যেটা মোটামুটি খরচ আমি এই দিক দিয়ে বেশি যে আমি নিজে টিউশনি করাইছি আবার এডমিশনের প্রিপারেশন নিয়েছি আবার মোটামুটি ভালো পজিশনের মধ্যেও আছি। সো নিজেকে অনেক প্রাউড মনে হয়। প্রাউডফুল মনে হচ্ছে।
আসলে আসলে এটা আমার জীবনেও ঘটনাটা ছিল। আমিও যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে আমি আমার জীবনের যুদ্ধ আমি শুরু করি। সে সময় প্রাইভেট মূল্য খুব কম ছিল। দেখা যাচ্ছে যে ৳৫০ র মূল্যের আমি প্রাইভেট পড়াইছিলাম। এমনও পরিবারে পড়াইছি টাকা দিতে পারত না। আ তারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে হাঁস বা মুরগি, তারপর হচ্ছে অন্যান্য সবজিগুলো আমাকে দিত টাকার বদলে আরকি ছিল, এইভাবে ছিল। তো এভাবে আমিও স্বপ্ন দেখেছি যে আমি নিজে কিছু করে আরকি স্টাডিটা চালাবো। তো এভাবে আসলে প্রত্যেকেরই এরকম কিছু থাকা উচিত যে বাবা-মার মানে বাবা-মার যে ঘাড়ের উপরেই বা বাবার আয়ের উপরেই যে আমাকে সবটাই নির্ভর করতে হবে তা না। আমাকেও কিছু পরিশ্রম করতে চেষ্টা হবে, চেষ্টা থাকলে করতে হবে। অবশ্যই চেষ্টা ইনশাল্লাহ। থাকলে অবশ্যই সবকিছু করা সম্ভব। তো আরমিন নাহার, আজ আমাদের অনুষ্ঠানে এসে আপনার যে অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথাগুলো আমাদের দর্শকদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক হবে ইনশাআল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আমরা আবারও আমি আপনাদেরকে যে জানিয়ে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় জয়ের গল্প, আমরা এখানে শুধু জয়ই নয়, কিছু আমরা ঝরে পড়া এবং সফলতা অর্জনের জন্য যে আমরা অনেকে আছে যে ঝরে পড়ে গেছে। কিন্তু ঝরে পড়ার পরেও সে তার সফলতা অর্জন করেছে। তো এসব বিষয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই অ্যাডভান্স একাডেমিক এর আ উম আমরা এই অ্যাডভান্স একাডেমিক এর মাধ্যমেই এই যাত্রাটা শুরু করেছি। তো আপনাদের উদ্দেশ্যে আজকে যে আমরা এ গত পর্বে আমাদের আ মেডিকেল শিক্ষার্থী ছিলেন ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজের। তো আমরা তার কাছ থেকে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন নাহার, তার কাছ থেকেও আমরা তার বাস্তব জীবনের কিছু আ মানে তার যে পড়ালেখার সূচনাটা, তার খুলনা বিশ্ববিদ্যালয় জয়ের যে গল্পটা আমরা একটু শুনতে পারলাম। তো এখানে আমাদের এই গল্পগুলো থেকে অবশ্যই আপনাদেরও কিছু শিক্ষণীয় বিষয় বা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আপনারা আপনাদের যে মানে মতামতগুলো, আপনার পরামর্শগুলো সুন্দরভাবে আপনারা আমাদের কমেন্ট করবেন এবং আপনাদের যদি এরকম কোনো যখন স্বপ্ন থাকে, আপনাদের যদি এরকম কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে খুঁজে নিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।